হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা চ্যাপ্টার 4-এর টাইপ 6 এবং টাইপ 7 দুটো টাইপই করব। তো টাইপ 6-এ তোর অঙ্ক দেখতে পাচ্ছ, এই ধরনের অঙ্ক জিডিতে একটাই পাওয়া গেছে 2023-এ যেটা এসেছিলো, তারপর 24-25-এ এই ধরনের অঙ্ক আসেনি। ঠিক আছে, তো আমরা টাইপ 6টাও করব এবং টাইপ 7টাও করে দেব। আর যারা ডাব্লিউবিপির জন্য, যেহেতু ডাব্লিউবি এক্সাম মানে ডেট প্রকাশ হয়ে গেছে, তো ডাব্লিউবির জন্য যারা পড়তে চাও, তো এই অঙ্কগুলো আমি যেগুলো করছি এগুলো করলেই হবে। তাছাড়া ডাব্লিউবির জন্য আরও ভালো প্র্যাকটিস করতে হবে, তো আরও অন্যান্য বেশি করে অঙ্ক। তো আমি তোমাদের জন্য একটা ডাব্লিউবিপি এর টেলিগ্রাম গ্রুপ খুলবো, তোমরা ওখানে যদি জয়েন হতে চাও তো একটু কমেন্টে জানাবে, আমি গ্রুপ খুলে তোমাদের জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, এবং সেখানে ডাব্লিউবিপির সবটা চ্যাপ্টারে মানে সবটা সাবজেক্টেরই ক্লাস করাবো এবং মক টেস্টেরও ব্যবস্থা করা হবে ওখানে। ওকে, তো এখানে দেখো প্রথম কোশ্চিন হচ্ছে 615টি মুদ্রার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা আছে, যাদের মূল্য অনুপাত 3, 5, 7। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? আচ্ছা দেখো, এই ধরনের অঙ্কতে কোনো সময় মূল্যর অনুপাত দেওয়া থাকে, কোনো সময় মুদ্রার অনুপাতটা দেওয়া থাকে। তো এখানে মূল্যর অনুপাত দেওয়া রয়েছে, তো মুদ্রার সংখ্যাটা আমাদের আগে বের করতে হবে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যাটা বের করতে পারবো আমরা। ঠিক আছে, চলো আমরা এখানে কি লিখব, যে দেখো এখানে কি কি টাকার মুদ্রাগুলো রয়েছে। 1 টাকা রয়েছে, 50 পয়সা রয়েছে, আর 25 পয়সা রয়েছে। আর মূল্যর অনুপাত এখানে দেওয়া রয়েছে কি 3, 5 আর 7। তো আমাদের মুদ্রার অনুপাতটা বের করতে হবে। আমি এখানে মুদ্রা লিখছি না, যে দুটোই হয়ে যাবে, এটা কয়েন লিখে দিচ্ছি। ঠিক আছে, সি। তো কয়েনের আমাদের সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা দেখো, যদি তোমাকে 1 টাকা দেওয়া হয়, তাহলে টোটাল আমি দিলাম 3 টাকা। 1 টাকার কয়েন 3 টাকা দিলাম, তো কটা কয়েন থাকবে ওখানে? অবশ্যই 1 টাকার কয়েন 3 টাকা দিলে 3টা কয়েন থাকবে, তাই তো? আর যদি 50 পয়সার কয়েন দিই এবং টোটাল 5 টাকা দিই, এখানে তো মূল্যটা 5 টাকা রয়েছে, তো টোটাল 5 টাকা দিই, তো 5 টাকাতে 50 পয়সার কয়েন কটা থাকবে? অবশ্যই 10টা কয়েন থাকবে, তাহলে 5 টাকা হবে 50 পয়সা যেহেতু। আর 25 পয়সার কয়েন যদি তোমাকে 60 টাকা দিই, তাহলে কতটা কয়েনের সংখ্যা হবে? 28টা হয়ে যাবে। 28টা 25 পয়সা থাকবে, তাহলে ওটা মিলিয়ে 60 টাকা হবে। তাহলে আমরা এখান থেকে কয়েনের অনুপাতটা কী পেলাম? 3, 10, 28। ঠিক আছে, এবারে দেখো আমরা টোটাল কয়েনের এখানে যদি যোগ করি, এখানে 3টা কয়েন, এখানে 10টা কয়েন, এখানে 28টা কয়েন, তো 28, 10-এ 38 আর 3-এ 41। টোটাল কয়েন হয়ে গেল কত? 41টা। কিন্তু অঙ্কতে বলা হয়েছে যে 615টি কয়েন থাকছে, তো আমরা 41-এর মানেই ধরে নিব 615। 41 মানে হচ্ছে 615। এবার চেয়েছে কি 50 পয়সার মুদ্রার সংখ্যা, তো এখানে আমরা 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা পেয়েছি? 10টা। তো মোট কয়েন যখন 41টা, তো 41-এর মানে হচ্ছে 615টা, তাহলে 50 পয়সার কয়েন হচ্ছে 10টা, তো 10টার মানে কত? এটা ঐকিক নিয়মে আমরা সব অঙ্কতেই করি এটা, তাহলে এটা বের করতে হয়। ঠিক আছে, তো এটাই আমরা কীভাবে বের করি? 615 গুণিত, এটা উল্টে যাবে, অর্থাৎ 10/41। এটা যদি কাটি তাহলে 15 বারে কাটবে, তো 15, 10 যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে 150। অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো এবার টাইপ 7। টাইপ 7-এ প্রথম অঙ্ক কী বলছে? মনোজ এবং পরাশের আয়ের অনুপাত 12:7। যদি পরাশের আয় মনোজের আয়ের চেয়ে 4000 কম হয়, তবে মনোজ এবং পরাশের মোট আয় কত? আচ্ছা, প্রথমে আমি তোমাদের একটা ট্রিক্স বলে দেবো, তারপরে অঙ্কটা করব। ঠিক আছে, ট্রিক্সটা সবসময় সব অঙ্কতে হয়তো কাজে লাগবে না, কিন্তু বেশিরভাগ অঙ্কতে কাজে লেগে যাবে, তাই আমি প্রথমে ট্রিক্সটা বলি, তারপরে বেসিক নিয়মটা বলে দেবো। ট্রিক্সটা হচ্ছে এটা, যেখানে কী চেয়েছে? মনোজ এবং পরাশের মোট আয়। তো মনোজ আর পরশের আয় আমি ধরে নিলাম 12 টাকা আর 60 টাকা, তো ওদের মোট আয় কত হবে? 12 × 7 = 19। তো মোট আয় চেয়েছে, তো 19-এর এখানে অপশানে যেটা গুণিতক পাবা ওটাই উত্তর। ঠিক আছে, কোনটা পাওয়া যাচ্ছে? 5 × 19 = 95 হয়, 96 হবে না, 56 হবে না, 3 × 19 = 57 হয়, 40 তো কোনো মতেই 19-এর গুণিতক না, একটাই 52, তো 8 × 19 = 152 হয়, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। তো এভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো কোনো সময় যে দুটো অপশান পাওয়া যাবে, যে দুটো অপশানই গুণিতক হচ্ছে, তখন অঙ্ক করতে হবে। একটা অপশান হলে অপশান বাদ দিয়ে অঙ্ক করা যাবে। এইভাবে আমাদের
অপশান ডি উত্তর হয়ে গেল। আচ্ছা, আমি বেসিক নিয়মে যদি করি তো দেখো কী বলছে, মনোজ এবং পরাশের আয়ের অনুপাত হচ্ছে 12/7। তাদের এবং পরাশের আয়ের চেয়ে, আচ্ছা পরাশের আয় মনোজের আয়ের চেয়ে 4,000 কম। তো মনোজের আয় হচ্ছে 12 টাকা আর এর আয় পরাশের আয় হচ্ছে 60 টাকা। কত টাকা কম? 5 টাকা কম। এখানে বলেছে 4,000 কম, তো 5-এর মানে হচ্ছে 4,000। ঠিক আছে, তাহলে মোটায় কত? তাহলে যোগ করে না 19, 19-এর মানে কত এটা বের করতে হবে। তাহলে 4,000 গুণিত 19/5, এটা এখানে ডাইরেক্ট চলে এলো, উল্টে দিলাম। এটা হচ্ছে 5-8 40 আর 8-19 152 হয়ে গেল। চলো, জ্যাক এবং জনের ধনের অনুপাত 7-13 এবং জন এবং জোনাসের ধনের অনুপাত 9-11। যদি জ্যাকের কাছে 6,300 থাকে তবে জোনাসের কাছে কত টাকা আছে? আচ্ছা, এখানে 3জন ব্যক্তি আছে। আমরা টাইপ 1 মানে অনুপাত সমানুপাতে টাইপ 1 টাইপ 2-তে যে ধরনের করেছিলাম ওই ট্রিক্সটা এখানে কাজে লাগাতে হবে। দেখো এখানে এই জনটা 2বার আছে, দেখো 2বার আছে, তাই তো? তো আমরা এখানে এইভাবে লিখে দেব, এটা হচ্ছে জ্যাক, এটা হচ্ছে জন আর এটা হচ্ছে জোনাস। ঠিক আছে, তো জ্যাক আর জনের অনুপাত হচ্ছে 7-13 আর জন আর জোনাসের অনুপাত হচ্ছে 9-11। তো জন তো এখানে 13 পেয়েছি, তো আমরা নিচে লিখব। ঠিক আছে, 9-11। ঠিক আছে, এবারে কি করব, যেখানে দেখো জনের ওটা প্রথমে ফাঁকা আছে, তো সরি জোনাসেরটা ফাঁকা আছে, আমি একটু লিখাতে, এটা জন, ঠিক আছে, এটা জন আর এটা জোনাস, জোনা করে দিই এটা। তাহলে এখানে যে ফাঁকা আছে জোনাসের ঘরটা, তো এই যে পাশের 13 আছে, পাশের 13টা এখানে লিখে দিব। আর এখানে যেটা ফাঁকা আছে পাশে 9 আছে, তো এখানে 9টা লিখে দেব। 7-9 63, এটা গুণ করে নাও। ঠিক আছে, 9-13 117 আর 13-11 143। আচ্ছা, এখানে জ্যাকেটটা বলছে 63, 6,300, আর জ্যাকের অনুপাত পেয়েছি 63, তাই তো? তাহলে এটা কত গুণ? 100 গুণ। তার মানে আমি যদি 63-কে 100 গুণ করি তাহলে হয়ে যাবে কত? 6,300। আমি 170-কে যদি 100 গুণ করি তাহলে 2টা শূন্য লেগে যাবে, আর 143-কে 100 গুণ করলেও 2টা শূন্য লেগে যাবে, তাই তো? আচ্ছা, এখানে চেয়েছে কার? জোনাসের চেয়েছে, তো জোনাসের অনুপাত 143, তার মানে 2টা শূন্য গুণ হয়ে যায় 143 গুণি 2টা শূন্য, অর্থাৎ অপশান বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, যদি গুলিয়ে যাও আমি আরেকবার বলি। দেখো প্রথমে আমরা এই অনুপাতটা যেভাবে বের করলাম, যে বসিয়ে দিলাম, ফাঁকা ঘরগুলো পূর্ণ করলাম পাশেরটা দিয়ে, অনুপাত এবার গুণ করে 63 পেলাম, 117 পেলাম, 143 পেলাম। জ্যাকের কাছে বলছে 6,300 টাকা আছে, কিন্তু জ্যাকের অনুপাত হচ্ছে 63, তার মানে 63-কে 100 দিয়ে গুণ করলে আমরা 6300 পাবো। তো আমি 117-কে যদি 100 দিয়ে গুণ করি তো জনের টাকা পেয়ে যাব, তাই তো? 11700 অর্থাৎ 11,700। আর যদি আমি জোনাসের টাকাকে 100 দিয়ে গুণ করি, যেহেতু এটা 100 গুণ তো এটাও 100 গুণ, সবটা তিনটাই 100 গুণ হবে, তাহলে জোনাসের টাকাকে আমরা 100 দিয়ে গুণ করলে 14,300 পাবো। 143-কে 100 দিয়ে গুণ করলে জোনাসের টাকার পরিমাণ চেয়েছে 14,300 উত্তর। তো আমরা এখানে যে 170টা বের করবো এটা বের না করলে হতো, এটা যেমন 100 গুণ তো এটাও 100 গুণ করে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যেত। ঠিক আছে, একটি স্কুল ব্যাগ এবং এক জোড়া জুতার মূল্যের অনুপাত 11:9। স্কুল ব্যাগের মূল্যর জুতার অনুপাত মূল্যের চেয়ে 450 বেশি, জুতার মূল্য কত? আচ্ছা, প্রথম ট্রিক্সটাকে কাজে লাগে। জুতোর অনুপাত হচ্ছে 9, তার মানে 9-এর গুণিতক খুঁজে। এখানে 9-এর গুণিতক মানে হচ্ছে যে সংখ্যাটা আমরা বিভাজ্যতার নিয়মে করেছিলাম, যে সংখ্যাগুলো যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে ওটা 9 দিয়ে ভাগ যাবে। এটা যোগ করো, 5 আর 2 7, 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এটা 2 2 4 5 9, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, দেখে নেওয়া যাচ্ছে কি না। এটা তো 2 যাবে না, আর এটা 2 1-কে 3 আর 5 8, এটাও যাবে না। তার মানে অপশান বি হচ্ছে উত্তর, আর অঙ্ক করছি না। ঠিক আছে, অপশান বি উত্তর। আর যদি করতে চাও তাহলে এখানে দেখো জুতোর মূল্য চেয়ে বেশি, 1 নম্বর অঙ্কটার মতোই হবে। 11 থেকে 9 বাদ দাও, 2 হবে, 2 = 450, তো 9 = কত বের করলে হয়ে যাবে। ঠিক আছে, টিনা এবং সিনার আয়ের অনুপাত 2:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:5। যদি তারা প্রত্যেকে 1000 সঞ্চয় করতে পারে তবে টিনার আয় কত? আচ্ছা দেখো, এখানে প্রথমে
কজন আছে? টিনা আর সিনা। টিনা আয় করছে 2 টাকা আর সিনা আয় করছে 3 টাকা, যেটা আয়ের অনুপাতটা দেওয়া আছে। এবার ব্যয় করছে, টিনা ব্যয় করছে 3 টাকা আর এ ব্যয় করছে 5 টাকা। আচ্ছা, এখানে একটা অদ্ভুত জিনিস লাগছে না? তারা 2 টাকা আয় করছে আর 3 টাকা ব্যয় করছে, মানে খরচ করছে। তো দেখো, এটা তো অরিজিনাল টাকা নয়, এটা অনুপাত দেওয়া আছে। আর অনুপাতগুলোকে সবসময় গুণ করে বাড়ানো কমানো যায়। তো একসঙ্গে 2 টাকায় বাড়ানো কমাতে হবে, 1 টাকা করলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এখানে 2:3 আছে, তো 2:3কে আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই তো এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 6। 2 দিয়ে গুণ করে দিলাম 2 টাকে। এবার দেখো, 4 থেকে 3 বাদ দিলে 1, 6 থেকে 5 বাদ দিলে 1। ঠিক আছে? তো এখানে দেখো, তার মানে এ 4 টাকা ইনকাম করছে, 3 টাকা খরচ করছে, 1 টাকা সঞ্চয় করছে। 6 টাকা ইনকাম করছে, 5 টাকা খরচ করছে, 1 টাকা সঞ্চয় করছে। তো এখানে বলছে তাদের সঞ্চয়ের পরিমাণ 1000। তো 1 মানে 1000, 1 মানে যদি 1000 হয় তো 4 মানে কত হবে? 4000, আর 6 মানে কত হবে? তাহলে 6000, তাই তো? যেটার মানে যা আছে ওটাই হবে। 3 মানে 3000, 5 মানে 5000। আচ্ছা, তো বলছে টিনার আয় কত? তো টিনার আয় আমরা কত ধরেছিলাম? 4, মানে অনুপাত 2 বলেছিল, তো আমরা অনুপাতকে বাড়িয়ে 4 করে দিলাম, তখন অঙ্কটা মিলে যাচ্ছে এই ডাটাগুলোর সঙ্গে। তাহলে টিনার আয় হবে 4000 টাকা, সিনার আয় চাইলে 6000 টাকা। উত্তর ঠিক। অনুপাতকে সবসময় বাড়ানো কমানো যায়, কারণ আমরা এখানে যদি আমরা 10 আর 15 লিখি, এই অনুপাতকে কমানো যাবে তো 2 আর 3 করা যাবে এটাকে, তাই তো? 10 15কে 30 আর 45 করা যাবে যে কোনো টাইম, এটা কোনো সমস্যা না, অনুপাতকে বাড়ানো কমানো যায়। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখো। এ এবং বি এর বেতনের অনুপাত 4 আর 5। তো এ থাকছে, বি থাকছে, বেতন পাচ্ছে 4 আর এ বেতন পাচ্ছে 5। ব্যয়ের অনুপাত মানে খরচের অনুপাত, এ 5 টাকা খরচ করছে, আচ্ছা একটু ফাঁকা ছেড়ে রাখে, 5 টাকা, এ 6 টাকা খরচ করছে। তাহলে দেখো, 4 টাকা বেতন পাচ্ছে আর 5 টাকা খরচ করছে, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? এটাকে গুণ করে বাড়িয়ে দিতে পারি, নিচের টাকাও বাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই যে ডাটা যেটা দেওয়া আছে এটার সঙ্গে মিলাতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 8 করি, আর এখানে যদি আমরা 10 করি, তাহলে 8 থেকে 5 বার 3, আর 10 থেকে 6 বার 4, 3 4, এটাখানে তো 200 আর 300 হচ্ছে, মিলছে না, বাদ দাও এটা। আচ্ছা, 2 গুণ করে যখন হচ্ছে না, তো আমরা এটাকে যদি 3 গুণ করি, এটাকে 12 করে দিই, 3 4 12, আর এটাকে 3 5 15 করে দিই, আর নিচের টাকাও যদি আমরা 2 গুণ করি, এটা তো 3 গুণ করলাম উপরের, উপরে ঠিক আছে 3 গুণ, নিচের যেগুলোতে আমরা 5 আর 6কে যদি 10 আর 12 লিখি, মানে 2 গুণ করে, তাহলে দেখো একটু মিলে যাচ্ছে। এখানে 12 থেকে 10 বাদ দিলে 2, 15 থেকে 12 বাদ দিলে 3, আর এটা 2 3, এখানে 200 আর 300 মিলে যাচ্ছে, মানে 2 3কে তো 200 300 লেখা যায়, একই ব্যাপার। তো এর বেতন কত? তো দেখো, এর সঞ্চয় কত? 2, কিন্তু এখানে বলছে এর সঞ্চয় 200, তার মানে 2 এর মানে 200, তো 1 মানে 100, তো 12 মানে কত হবে? তাহলে 1200, অপশন সি। এর বেতনটা চেয়েছে 1200, বি এর বেতন চাইলে হতো কত? 1500, কারণ 2 মানে 200, 3 মানে 300, তাই তো? বাস, ওকে।